নাফ সীমান্তে তীব্র গোলাগুলি, এপারে আতঙ্ক, দু একদিনের মধ্যেই বর্মী জওয়ানদের প্রত্যার্পণ। কালক্ষেপণ নয়, স্বল্প ব্যয়ের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর, উৎপাদন বাড়ানোর তাগিদ। বড় দল না এলে নির্বাচন অশুদ্ধ হয়ে যায় না, বললেন সিইসি, স্থানীয় সরকারি দলমত নির্বিশেষে অংশ নেওয়ার আহ্বান। জাপানি 3 শিশুকে বাবা মায়ের মধ্যে ভাগ করে দিলেন হাইকোর্ট, রায়ে সংক্ষুব্ধ দুপক্ষই। বেড়েছে অগ্নিকাণ্ডের ঘটনা, ঝুঁকিতে 2000-এরও বেশি প্রতিষ্ঠান, নিরাপত্তা জোরদারে নীতি সহায়তা চান ব্যবসায়ীরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি তাজনুর বাজারি। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে আরও থাকছে। খাল উদ্ধার অভিযানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 29 কিলোমিটার ওয়াকওয়ে সাইকেল লেন নির্মাণের পরিকল্পনা। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত ছড়িয়েছে টেকনাফ সীমান্তেও। নাফ নদের উপরে আজও শোনা গেছে গোলাগুলির শব্দ। নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বলছে, রাখাইন রাজ্যে আরও শহর দখলে নিয়ে এখন রাজধানী সিত্তের দিকে এগোচ্ছে বিদ্রোহীরা। এদিকে 2-1 দিনের মধ্যেই মিয়ানমার থেকে পালিয়ে আসা সেনাদের ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। মিয়ানমারের অভ্যন্তরে জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলমান সংঘর্ষ বান্দরবনের নাইখানছড়ি ও কক্সবাজারের উখিয়া সীমান্তের পর এখন টেকনাফ সীমান্ত পর্যন্ত ছড়িয়েছে। টেকনাফের বাসিন্দারা জানান, গেল 2 দিন গোলাগুলির শব্দ কিছুটা কম শোনা গেলেও মঙ্গলবার সকাল থেকে হোয়াইকং সীমান্তে নাফ নদীর ওপারে প্রচণ্ড গোলাগুলি ও বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। তবে নতুন করে আর কোনো অনুপ্রবেশ চায় না বাংলাদেশ, সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এছাড়া সম্প্রতি পালিয়ে আসা মিয়ানমারের 3 শতাধিক সেনা সদস্যদেরও ফেরত পাঠাতে তৎপর বাংলাদেশ। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানিয়েছি তাদেরকে ফেরত নেওয়ার জন্য। তারা অতি শীঘ্রই, আমার মনে হয় জাহাজ যোগে অতি শীঘ্রই তারা নিয়ে যাবে। আমাদের কাছে সেই ধরনের আমাদের কাছে বার্তা পাঠিয়েছে। আমরা মনে করি 2-1 দিনের মধ্যেই তাদের এই যে সদস্য, তাদের সরকারি বাহিনীর যে সদস্য বিজিপি এবং অন্যান্য যারা সব তারা ফেরত নিয়ে যাবে। গেল 27 অক্টোবর জান্তা সরকারের বিরুদ্ধে অপারেশন 1027 নামে অভিযান শুরু করে বিদ্রোহী জোট। শান রাজ্য দখলের পর এখন রাখাইন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালাচ্ছে আরাকান আর্মি। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বলছে, এরই মধ্যে রাখাইনের 7 থেকে 8টি শহর দখলে নিয়েছে আরাকান আর্মি। এখন তারা এগুচ্ছে রাজধানী সিত্তের দিকে। দুলি মল্লিক, 21 টেলিভিশন। আর্থসামাজিক উন্নয়নে প্রয়োজন এমন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প গ্রহণের পাশাপাশি কম খরচে প্রকল্প দ্রুত সম্পন্ন করতে সব মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্প বাস্তবায়নের পর জনগণ কতটুকু উপকৃত হয়েছে তা যাচাই বাছাইয়েরও তাগিদ দিয়েছেন তিনি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদন হয়েছে প্রায় 4,500 কোটি টাকার 9টি প্রকল্প। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে পঞ্চম মেয়াদের সরকার গঠন করে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয় এনইসি সম্মেলন কক্ষে। 9 প্রকল্প অনুমোদন দেওয়া হয় একনেক সভায়, যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 4,453 কোটি টাকার বেশি। অনুমোদিত প্রকল্প বাস্তবায়নে সরকারের তহবিল থেকে 3,909 কোটি টাকার পাশাপাশি সংস্থার নিজস্ব ব্যয় হবে 290 কোটি টাকা। সভায় চলমান প্রকল্প দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। খরচ ও প্রকল্পে জনকল্যাণের বিষয়টিতে গুরুত্ব দেন সরকার প্রধান। প্রতিটি মন্ত্রণালয়ে যেসব প্রকল্পগুলি অল্প খরচ করলে শেষ হয়ে যাবে, সম্পন্ন হয়ে যাবে, সেগুলি দ্রুত সম্পন্ন করে ফেলা। কারণ সম্পন্ন করে ফেললে হবে কি, আমরা তখন নতুন প্রকল্প নিতে পারবো। কিছু কিছু প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, তবে সেগুলিও আমার মনে হয় দ্রুত শেষ করা উচিত। কারণ শেষ না করলে হয়তো খরচও বাড়ে,
সময়ও মানে কালক্ষেপণ সেটার জন্য না হয়। বৈশ্বিক মন্দার চাপ সামলাতে নির্ভরশীলতা কমিয়ে উৎপাদন বাড়ানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একটা অশান্ত পরিবেশ বিশ্বব্যাপী সৃষ্টি হতে যাচ্ছে, এরকম একটা ব্যবস্থা যার জন্য পণ্য পরিবহনে আবার প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে, যার জন্য জিনিসের দামও বেড়ে যাচ্ছে, সময়ও লেগে যাচ্ছে। এই সমস্ত বহির্বিশ্বের নানা কারণে কিন্তু চাপটা আমাদের উপর এসে পড়ছে। তো আমরা সেখানে যেটা কাজ করছি সেটা হচ্ছে, আমরা যেমন সবাইকে বলছি যে 1 ইঞ্চি জমিও যেন মানে পতিত না থাকে, পড়ে না থাকে, কারণ আমাদের অন্যের উপরে মানে নির্ভরশীল হয়ে থাকা দরকার নেই, আমরা নিজেরা করব। সভায় জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি পোষাতে বৈশ্বিক তহবিল সংগ্রহের বিষয়েও তাগিদ দেন সরকার প্রধান। নিজেদের স্বয়ংসম্পূর্ণ হওয়া, এটাই আমাদের লক্ষ্য। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বড়দল নির্বাচনে অংশ না নিলে নির্বাচন অশুদ্ধ বা অবৈধ হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তবে নির্বাচনের সার্বজনীনতা ও গ্রহণযোগ্যতা খর্ব হয়। নির্বাচন স্বচ্ছ করতে আরও বেশি অংশগ্রহণমূলক ও ভোটার উপস্থিতি বাড়াতে হবে বলেও জানান তিনি। মাহমুদ হাসানের প্রতিবেদন। নির্বাচন কমিশন বিট সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ও ডেমোক্রেসি RFEDর নবনির্বাচিত কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার। অনুষ্ঠানে নানা বিষয় নিয়ে কথা বলেন নির্বাচন কমিশনাররা। প্রধান নির্বাচন কমিশনার বলেন, বড় বড় দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে নির্বাচন অশুদ্ধ হবে না, নির্বাচন অবৈধ হবে না। জাতীয় নির্বাচন উপলক্ষে শেষ ভাষণেও বলেছিলাম, বিএনপির জন্য সময় এখনো ফুরিয়ে যায়নি। আমরা মুখে বলেছি, টেলিফোনে কথা বলেছি, ডিও লেটার দিয়ে আহ্বান জানিয়েছি, ওনারা আহ্বানে সাড়া দেননি। বড় বড় দল, রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে নির্বাচন অসিদ্ধ হবে না, নির্বাচন অবৈধ হবে না, কিন্তু নির্বাচনের যে সার্বজনীনতা সেটা খর্ব হতে পারে, নির্বাচনের যে গ্রহণযোগ্যতা সেটা খর্ব হতে পারে, নির্বাচনের যে ন্যায্যতা সেটাও খর্ব হতে পারে, বাট লিগ্যালিটি নিয়ে হয়তো প্রশ্ন হবে না। প্রধান নির্বাচন কমিশনার বলেন, তৃণমূলের নেতৃত্ব শক্তিশালী না হলে জাতীয় পর্যায়ের নেতৃত্ব শক্তিশালী হবে না। এ সময় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয় প্রার্থীদের অংশগ্রহণের তাগিদ দেন সিইসি। যেখানে স্থানীয় সরকারের নির্বাচন হবে সেই স্থানের যারা সত্যিকারের জনপ্রিয়, জনগণকে ভালোবাসেন, জনগণের সাথে তাদের পরিচিতি আছে, তারা জনগণকে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন করুক, তিনি যেই দলেরই হোক তারা অংশগ্রহণ করুক এবং জনগণের কাছে প্রদত্ত প্রতিশ্রুতি তারা যেন পরিপূর্ণ করতে পারে নির্বাচিত হওয়ার পর, সেই প্রত্যাশাটা আমি ব্যক্ত করব। অনুষ্ঠানে RFEDর নতুন ও পুরাতন সদস্যদের ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। জাপানি 3 শিশুর মধ্যে বড় মেয়ে জেসমিন মালিকা ও জাপানে থাকা ছোট বোন তাদের মা নাকানো এরিকোর কাছে থাকবে, আর মেজ বোন লাইলা লিনা বাংলাদেশি বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বড় মেয়েকে নিয়ে নাকানো এরিকো জাপানে চলে যেতে পারবেন। বিচারপতি মামনুন রহমানের হাইকোর্ট বেঞ্চের এই রায়ে সন্তুষ্ট নন কোনো পক্ষই। আরও জানাচ্ছেন শাকের আরজু। জাপানি চিকিৎসক নাকানো এরিকোর সঙ্গে বাংলাদেশি প্রকৌশলী ইমরান শরীফের বিয়ে হয় 2008 সালে। দাম্পত্য কলহে 2020 সালে বিচ্ছেদ হয় তাদের। 3 মেয়ের মধ্যে 2জনকে নিয়ে বাংলাদেশে চলে আসেন বাবা ইমরান। করোনা মহামারীর মধ্যে 2 সন্তানের খোঁজে ঢাকায় আসেন মা নাকানো এরিকো। এরপর দীর্ঘ আইনি লড়াইয়ের ঘাত প্রতিঘাতে কখনো বাবার কাছে আবার কখনো মায়ের পক্ষে যায় রায়। তাদের মধ্যে জেসমিনকে মায়ের কাছে ও লাইলাকে বাবার কাছে ভাগ করে দিয়েছেন হাইকোর্ট। প্রথম সন্তান অর্থাৎ জেসমিন এবং তৃতীয় সন্তান সোনিয়া, এরা 2জন মায়ের সঙ্গে থাকবেন এবং মা তাদেরকে যে কোনো জায়গায় যে কোনো সময় দেশে দেশের বাইরে লালন পালন করতে কোনো বাধা থাকবে না। এ রায়ে সন্তুষ্ট হতে পারেনি দুপক্ষই, বলছেন আপিল করবেন তারা। It is natural for me to want to live with all of my sisters together in Japan because it's our home. I'm very, very, very disappointed with today's judgment. We go to the Supreme Court only for children's welfare. এটা আমার বাচ্চাকে আমার বুক থেকে নিয়ে যাবে সেটা আমি কোনোদিন আমরা অবশ্যই আপিল করব এরপরে এটা নিয়ে বড় মেয়ের জন্য। সাবেক এই দম্পতির ছোট মেয়ে জাপানে থাকে তার নানির সাথে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বেড়েছে অগ্নিকাণ্ডের ঘটনা।
গত 2023 সালে দেশজুড়ে অগ্নিকাণ্ড ঘটে 27,500-এর বেশি। কারখানা, শপিং মল, মার্কেট, অফিস, আবাসিক ভবন বেশি অগ্নিকাণ্ডের শিকার হয়। ফায়ার সার্ভিস বলছে প্রায় 36% আগুনের সূত্রপাত বৈদ্যুতিক গোলযোগে। গেল বছর প্রতিষ্ঠানটি মানুষের জীবন রক্ষার পাশাপাশি উদ্ধার করেছে প্রায় 2,000 কোটি টাকার সম্পদ। মেহেদী হাসানের রিপোর্ট। গত বছরের 4 এপ্রিল ভয়াবহ আগুন লাগে রাজধানীর বঙ্গবাজার মার্কেটে। ছাই হয়ে যায় প্রায় 4,000 দোকান। এছাড়া কলকারখানা, আবাসিক ভবন, মার্কেট, শপিং মল, সরকারি বেসরকারি কার্যালয়ে 2023 সাল জুড়েই ছোট বড় আগুনের ঘটনা ঘটে। প্রাণ গেছে মানুষের, ক্ষতি হয়েছে সম্পদের। ফায়ার সার্ভিসের হালনাগাদ তথ্য বলছে গত বছর দেশে অগ্নি দুর্ঘটনা ঘটে 27,624টি। আগের বছরের চেয়ে যা 3,522টি বেশি। এ সময় সর্বাধিক 6,956টি অগ্নিকাণ্ড ঘটে আবাসিক ভবনে। এছাড়া হাটবাজার ও দোকানপাটে 3,085টি, শপিং মল ও মার্কেটে 759টি, রপ্তানিমুখী পোশাক কারখানায় 189টি, স্থানীয় বাজারের পোশাক কারখানায় 214টি ও অন্যান্য খাতের আরও 366 কারখানায় অগ্নি দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত 102 জনের। ব্যবসায়ী নেতারা বলছেন, কলকারখানা, মার্কেট এবং বাণিজ্যিক ও আবাসিক ভবনের অগ্নি নিরাপত্তা নিশ্চিতের বিকল্প নেই। অগ্নি নিরাপত্তা সামগ্রী আমদানিতে সরকারের নীতি সহায়তা প্রয়োজন। প্রোডাক্ট কিন্তু আমাদের রেডি স্টকে অ্যাভেলেবেল অনেক সময় থাকছে না আফটার কোভিড, এবং এই যে ডলারের যে ক্রাইসিস, আমরা যেহেতু এলসি করতে পারছি না, সেই ক্ষেত্রে আমাদেরকে একটু সহযোগিতা প্রদান করতে হবে। আপনার ব্যাংক থেকে অ্যাজ ওয়েল এজ গভর্নমেন্টকে চিন্তা করতে হবে কিভাবে আমরা এই ট্যাক্সটাকে, ডিউটিটাকে কমাতে পারি। মার্চ, এপ্রিল, মে মাসে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটে। গত মার্চে অগ্নি দুর্ঘটনা ঘটে 3,334টি। এ হিসেবে সামনের সময় ঝুঁকিপূর্ণ, তাই সতর্কতামূলক ব্যবস্থার উপর জোর এই ব্যবসায়ী নেতার। বিসিসিআই এবং যে বিডার একটা স্ট্যান্ডিং কমিটি হয়েছে, হাই ভোল্টেজ কমিটি, এটা কিন্তু আমরা অলরেডি 10,000 ফ্যাক্টরিকে, অথবা আমরা বলবো যে নন আরএমজি ফ্যাক্টরিকে আমরা প্রেমিসিস গুলো ভিজিট করেছি। গত বছর 5,374টি প্রতিষ্ঠান পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে 1,694টি ঝুঁকিপূর্ণ এবং 424টি প্রতিষ্ঠান অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়। বিশেষজ্ঞরা বলছেন, অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে ফায়ার সার্ভিসকে আইনিভাবে শক্তিশালী করতে হবে। ফায়ারের আইন থাকলে পরেও কিন্তু তার কাছে অস্ত্র নাই, কারণ হলো তার কোনো নাই, ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার নাই। ফায়ারের ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার থাকবে, তার নিজস্ব ম্যাজিস্ট্রেট থাকবে, তারা মামলা করবে, তারা ব্যবস্থা করবে, তাহলেই। কিন্তু বর্তমান ব্যবস্থাতে ইন্সপেক্টররা মামলা করতে সাহস পায় না। অগ্নি দুর্ঘটনা এড়াতে ভবন নির্মাণের সময়ই প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। পৃথিবীতে একটা বিল্ডিং তৈরি করতে গেলে পরে সেখানে আর্কিটেকচারাল ডিজাইন, সিভিল ইঞ্জিনিয়ারিং, এমএপি, তারপরে ফায়ার ইঞ্জিনিয়ার, এরা একত্রে বসে প্ল্যানটা করে এবং কনস্ট্রাকশনটা করে লাস্ট পর্যন্ত। কিন্তু যদি বাংলাদেশ, এখানে হলো একজনই সব করে ফেলে, যার ফলে ব্যত্যয়গুলো এখানে রয়ে যায় এবং এগুলা তদারকির কোনো ব্যবস্থা নাই। অগ্নি নিরাপত্তা নিশ্চিতে গত কয়েক বছরে রপ্তানিমুখী পোশাক শিল্প বেশ এগিয়েছে, তবে এখনো পিছিয়ে অন্য খাতগুলো। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদের পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকবে। ময়মনসিংহ, কুমিল্লায় উৎসব মুখর পরিবেশে মনোনয়ন দাখিল, আধুনিক নগরীর প্রতিশ্রুতি প্রার্থীদের। বাংলাদেশের বন্দর ব্যবহার করতে চায় নেপাল, ত্রিদেশীয় সমঝোতার অপেক্ষা। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। দুই সিটির প্রার্থীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, আর ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে চান। নির্বাচন কর্মকর্তারা বলছেন, ইভিএমের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনে প্রস্তুতি চলছে। ময়মনসিংহ বিভাগীয় ও কুমিল্লা প্রতিনিধির সহায়তায় রত্না জামানের রিপোর্ট। ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে চলে মনোনয়নপত্র জমা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা একে একে জমা দেন মনোনয়নপত্র। নির্বাচিত হলে সিটির উন্নয়নে নানা উদ্যোগের কথা জানান তারা।
আমার অসমাপ্ত কাজ এবং পরিকল্পিত যে প্রকল্পগুলো এগুলো বাস্তবায়নের স্বার্থে আগামী দিনে ইনশাল্লাহ তারা আমাকে সুযোগ দেবেন। যদি আমি মেয়র হয়ে জনগণ খেদমতের সুযোগ পাই, এই এখানে সাধারণ মানুষ, অসহায় মানুষ, ভবঘুরে মানুষ, ঠেলাগাড়ি রিক্সা চালক এসে মানুষ যারা তাদের পাশে দেওয়ার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব। মাদক মুক্ত করে মাদক আসক্তদেরকে পুনর্বাসিত করব এবং যারা মাদকগ্রস্ত আছে তাদের সাথে আলোচনা করে ওই মাদক ব্যবসা বন্ধ করার জন্য আমি চেষ্টা করব। আমার জনগণ এবং প্রশাসনকে নিয়ে আমি কাজ করব। দ্বিতীয়বারের মতো ইভিএমে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে। নগরবাসীর মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। জনপ্রতিনিধি হিসেবে পছন্দের প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। শান্তিতে থাকতেছি, বসবাস করতেছি, ধন সম্পদ নাই, তা তো ডাল ভাত খায়া জীবন নিতেছি, এরকম আমরা চাই। কর্মসংস্থানের সৃষ্টি হোক ময়মনসিংহতে, ওইরকম একজন প্রার্থী আমরা চাচ্ছি এবং আমরা ওইরকম যোগ্য লোককে আমরা নির্বাচিত করব। সিটি নির্বাচনে মেয়র পদে 5 জন, সাধারণ কাউন্সিলর পদে 124 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 44 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে নানা প্রস্তুতির কথা জানান নির্বাচন কর্মকর্তা। প্রত্যেকে অবগত করেছি তারা যেন আচরণবিধি নির্বাচন কমিশনের মেনে চলে, যাতে আমরা ফ্রি ফেয়ার সুন্দর একটা আইনানুগ ইলেকশন ময়মনসিংহ সিটি কর্পোরেশনবাসী দেখতে পাই। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডে 3,36,738 জন ভোটার তাদের নগরপিতাকে বেছে নেবেন। কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। বেলা 11টা থেকে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়ে শেষ হয় 4টায়। মনোনয়নপত্র জমা পড়ে 4টি। 23 ফেব্রুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ভোট গ্রহণ হবে আগামী 9 মার্চ। রত্না সামান, 21 টেলিভিশন। বাংলাদেশের মোংলা, চট্টগ্রাম ও পায়রা বন্দর ব্যবহার করে আমদানি রপ্তানি করতে চায় নেপাল। মঙ্গলবার সচিবালয়ে নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের পর একথা জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নেপালকে বাংলাদেশের মধ্য দিয়ে আমদানি রপ্তানি করতে হলে পথে 23 কিলোমিটারের ভারতীয় ভূমি ব্যবহার করতে হবে। এজন্য এ ব্যাপারে একটি ত্রিদেশীয় সমঝোতা জরুরি। এ নিয়ে কাজ চলছে। বাংলাদেশের বন্দর ব্যবহার করতে পারলে নেপালের বৈদেশিক বাণিজ্য অনেক সহজ হয়ে যাবে। এটার ব্যাপারে খুবই আমরা মাননীয় প্রধানমন্ত্রীও যখন দিল্লি গিয়েছিলেন এই পয়েন্টটা তিনি রাইজ করেছেন যে আমরা কিভাবে ভারতের যে 23 কিলোমিটার ভূমি আছে সেটা ব্যবহার করে নেপালের সঙ্গে সরাসরি আমরা যুক্ত হতে পারি। ঢাকা উত্তরের সুতিভোলা খালের 7 কিলোমিটার উদ্ধার করে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে ও সাইকেল লেন। দখলমুক্ত করা হচ্ছে প্যারিস খালও। এভাবেই 3 বছরের মধ্যে নিজস্ব সব খাল উদ্ধারের পর 29 কিলোমিটার হাঁটার রাস্তা ও সাইকেল লেন তৈরি করবে উত্তর সিটি কর্পোরেশন। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। রাজধানীর মিরপুরের প্যারিস খাল জমাট বাঁধা আবর্জনার উপর দিয়ে অনায়াসেই হেঁটে পার হওয়া যায়। পানির প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় খালটির উদ্ধারে নিজেই মাঠে নামেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। তার সাথে ছিল স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের 1200 কর্মী। বছর কয়েক আগে ওয়াসার কাছ থেকে খালটি বুঝে পায় ডিএনসিসি। এরপর খালের সীমানা নির্ধারণে বাকিটা সময় পার হয়। এবার খাল উদ্ধার করে ওয়াকওয়ে ও সাইকেল লেন তৈরি করতে চান মেয়র। বাংলাদেশ সেনাবাহিনীকে এই খালের ডিমার্কেশন এবং খালের পাশ দিয়ে ওয়াকওয়ে, সাইকেল লেন বনায়ন শুরু করতে যাচ্ছি, তখন ওনারা বলছেন যে না, এরা দখল করেছে কিছু কিছু জায়গায়। এই খালের পাড়গুলোতে যারা অবৈধভাবে দখল করেছে এটাকে উচ্ছেদ করে এই টোটাল খালগুলার পাশ দিয়ে আমরা ওয়াকওয়ে করে দিব, সাইকেল লেন করে দিব এবং যেই জায়গায় খাস জমি থাকবে এখানে আমরা ওপেন স্পেস করে দিব গণপরিসরে। বাচ্চারা আসবে, মুরব্বীরা খেলবে, গাছ লাগিয়ে দিবে। এটা যদি করতে পারি, এই শহরটা তো আমাদের শহর, কিন্তু কেন জানি আমরা চিন্তা করি না। আমরা চিন্তা করি এই শহরটা আমার শহর, যা ইচ্ছা তাই করব আঙ্গুল বৃদ্ধাঙ্গুলকে দেখিয়ে, কিন্তু এটা তো হবে না। তো দেশে আইন আছে, আমরা আইন মতো আমি কাজ করতে চাই। উত্তর সিটির খালগুলোর 29 কিলোমিটারের মধ্যে 7 কিলোমিটারের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। বাকি অংশের কাজ ফান্ড আসার পরই শুরু হবে। তবে 3 বছরের মধ্যেই সব শেষ করতে চান মেয়র। এই ডিসেম্বরের মধ্যে আমরা টোটাল খালের পার, সাইকেল লেন সব কিছু করে ফেলবো। আমাদের হলো 29 কিলোমিটার, আর যে 22 কিলোমিটার থাকবে এটিও অবশ্যই আমাদের ফান্ড আসবে, আমরা পর্যায়ক্রমে এটিও শেষ করে দিব। আমাদের টোটাল টার্গেট যেটা হচ্ছে যে আগামী 3 বছরের মধ্যে
টোটাল প্রজেক্টটাকে আমি শেষ করে দেবো। দখলদার যত প্রভাবশালী হোক না কেন খাল উদ্ধারে কোনো আপোষ হবে না বলে সাফ জানান উত্তর সিটির মেয়র। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার বিএসবি ক্যামব্রিয়ান বইমেলা প্রতিদিন। আমরা সরাসরি চলে যাচ্ছি বইমেলায়, সেখানে আছেন আমাদের সহকর্মী আদিত্য মামুন। আদিত্য, আগামীকাল পহেলা ফাল্গুন, ফাল্গুনের আগে মেলার রূপ কেমন দেখছেন? স্টলগুলোতে ভিড় কেমন? ধন্যবাদ তাজনুভা। আপনি যেমনটি বলছিলেন যে পয়লা ফাল্গুন এবং একই সঙ্গে চৈত্র সংক্রান্তি এবং আগামীকাল যে পয়লা ফাল্গুন আছে এবং তার সঙ্গে কিন্তু আরেকটি কালারফুল দিবস আছে, সেটি হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। অর্থাৎ যেই প্রেম মোহ মায়ার যে একদম সুতীব্র উদাহরণ সেটির দিন আগামীকাল, সেই অনুযায়ী আসলে অমর একুশে বইমেলা, সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গণের যে চিত্র সেটি একটু বহু রঙের ছটা আমরা দেখতে পেয়েছি সোহরাওয়ার্দী প্রাঙ্গণে, যে নানান সাজে মানুষ প্রিয়জনদের, পরিবারের সদস্যদের, স্বজনদের, বন্ধুদের সঙ্গে করে এই যে মিলন মেলা, বাঙালির প্রধানতম উৎসবের যে অন্যতম অংশ অমর একুশে বইমেলা, সেই বইমেলা চত্বরে এসেছেন বই কিনতে, দেখতে, ঘুরতে, আড্ডা দিতে এবং এই মিলন মেলার সাক্ষী হতেও এসেছেন বলে ধারণা করা যায়। তো আমরা তাদের সঙ্গে কথা বলেছি যে আসলে চৈত্র সংক্রান্তি এবং পয়লা ফাল্গুনের এই দিনটিকে তারা কিভাবে রাঙাচ্ছেন, কিভাবে পরিকল্পনা করছেন, সেখানে বই কতটুকু স্থান করে নিচ্ছে। তো সেই বিষয়ে আসলে সদুত্তর বা সন্তোষজনক আসলে ওই চিত্রটিতে আমরা হতাশ খানিকটা, যে তারা আসলে অনেকটাই ফটো সেশন এবং ঘোরাঘুরিতে সীমাবদ্ধ আছে। তবে প্রকৃত অর্থেই যারা পাঠক, প্রকৃত অর্থেই যারা বই পড়ুয়া, প্রকৃত অর্থেই যারা সাহিত্য সুধা আস্বাদন করে সারাটা বছর নিজেকে সজীব, সতেজ এবং সাহিত্য নগরী রাখতে পারেন, সেই চেষ্টা যারা করেন তারা কিন্তু বই কিনছেন। আজকে এখন পর্যন্ত 140টি বই এবং মোট 1040টি বই অমর একুশে বইমেলা আজ পর্যন্ত এসেছে। তবে সামগ্রিকভাবে বইমেলার চিত্র জমজমাট, জনসমাগমে ভরপুর। প্রকাশকরা আশাবাদী যে নতুন প্রজন্মের যারা আছেন তারা কবিতা, গল্প, উপন্যাসের পাশাপাশি যে কমিক এবং গোয়েন্দা সিরিজের যে বইগুলি সেগুলি সংগ্রহ করছেন, এতটুকু প্রকাশকরা জানিয়েছেন। বেচা বিক্রির যে চিত্রটি সেটি স্থানকাল পাত্রভেদে, অর্থাৎ স্টল প্যাভিলিয়নের স্থান, বরাদ্দকৃত যে জায়গা সেটা অনুযায়ী এবং লোক সমাগমের ক্ষেত্রভেদে একই সঙ্গে কন্টেন্টের ভিত্তিতে আসলে নির্ভর করছে। তো তাজনুভা, আমি শেষ করব অমর একুশে বইমেলার এই চিত্রটি আপনাকে দিয়ে, যে এখন পর্যন্ত যে বইগুলি এসছে সেখানে অবধারিত তার বইয়ের সংখ্যা বেশি, এরপরে আছে উপন্যাস এবং গল্প। প্রকাশকরা আশা করছেন যে এই মেলা এবার তাদের জন্য লাভজনক হবে, নানাবিধভাবেই সেটি সম্ভব হবে বলেই তারা আমাদেরকে জানিয়েছেন। তাজনুভা, এই ছিল অমর একুশে বইমেলা সোহরাওয়ার্দী প্রাঙ্গণ থেকে আমার কাছে বইমেলার সর্বশেষ পরিস্থিতি। তাজনুভা। আদিত্য, আপনাকে ধন্যবাদ। বইমেলা থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আদিত্য মামুন। সন্ধ্যার সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকবে। গৃহকর্মী প্রীতিকে হত্যা করা হয়েছে, অভিযোগ মা বাবার। সাংবাদিক আশফাকের বিচার দাবিতে মানববন্ধন। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসার গৃহকর্মী প্রীতি উরাংকে হত্যা করা হয়েছে, এমন অভিযোগ করেছেন তার বাবা মা। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে নিহত প্রীতিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন মা নমিতা ও বাবা লোকেশ উরাং। সন্তান প্রীতি উরাংয়ের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানায় তার পরিবার। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে সরকার ও প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে। এবার ব্যবসা বাণিজ্যের সংবাদ।
রাজধানী নিটল নিলয় সেন্টারে হয়ে গেল নিটল মোটরসের জনপ্রিয় ভেহিকল মেলা এইস রেইনবো সিরিজ ফেস্টিভ্যাল। মেলায় প্রদর্শিত হয় টাটা মোটরসের জনপ্রিয় বাণিজ্যিক গাড়ি এইসের রেইনবো সিরিজের বিভিন্ন ভেহিকলস। দিনব্যাপী মেলায় ছিলেন নিটল মোটরস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুসাব্বির আহমেদ ও সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সিইও মোহাম্মদ তানবীর শহীদ এবং টাটা মোটরসের হেড অব কাস্টমার কেয়ার অরুণ জালালি ও রাকেশ মিত্তাল, প্রোডাক্ট প্রেসিডেন্ট আহমেদ শওকত হোসেন। আয়োজকরা জানান, ক্রেতাদের চাহিদা অনুসারে নিত্য নতুন ফিচার সমৃদ্ধ টাটা এইচ রেইনবো সিরিজে আছে 5 ধরনের বডি সহ গাড়ি এইচ টাইগার, এইচ লায়ন, এইচ পান্ডা, এইচ কোবরা এবং এইচ টিউলিপ। বিসিবির নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দায়িত্ব নেবেন 1 মার্চ থেকে। তার সঙ্গে নির্বাচক কমিটিতে যোগ দেবেন নতুন কমিটি সদস্য হান্নান সরকারও। তার আগেই বিসিবি কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, সততা দিয়ে ক্রিকেট কাঠামো বদলে দেওয়ার আভাস। একটা ইউনিট আমাদের সিলেকশনের, সেই প্যানেলটা আমরা চেষ্টা করব যে সর্বাত্মকভাবে আমাদের মেধা, প্রজ্ঞা, সততা, একাগ্রতা দিয়ে আমাদের যে লিমিটেড রিসোর্সেস আছে, আমি বলবো না বাংলাদেশের অনেক অগণিত চয়েস আছে, সেটার থেকে প্রতিপক্ষর আলোকে কোন বিদেশি দলের সঙ্গে আমরা দেশে কিংবা বিদেশে খেলছি সেই আলোকে, কিংবা গ্লোবাল টুর্নামেন্ট সেই আলোকেই আমরা দেশের সেরা দলটা নির্বাচন করার চেষ্টা করব। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 ও ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। নতুন অধিনায়ক নাজমুল হোসেনের নেতৃত্বে ঘোষিত 2টি দলের কোনোটিতেই নেই সাকিব আল হাসান। টি-20 দলে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও নাইম শেখ। 2022 সালের এশিয়া কাপে যিনি সর্বশেষ বাংলাদেশের হয়ে টি-20 খেলেছিলেন। টি-20 দলে ডাক পেয়েছেন অফ স্পিনার আলির আল ইসলামও। ওয়ানডে দলে রাখা হয়নি সাবেক অধিনায়ক তামিম ইকবালকেও। ক্রিকেটের আরও খবর। হ্যামিল্টন টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্রের ঘূর্ণিতে এদিন 220 রান করতে 6 উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেডন পার্কে টস জিতে ব্যাট নেয় প্রোটিয়ারা। ব্যাটিংয়ে নামা 8 ব্যাটসম্যানের মধ্যে 6 জনই পৌঁছায় 2 অঙ্কের ঘরে। তবে কিউই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইনিংস লম্বা করতে পারেনি কেউই। অধিনায়ক নীল ব্র্যান্ড আউট হয়েছেন 25 রানে। ডেভিড বেডিংহাম 39 আর 32 রান করেছেন রেনার্ড ভ্যান টন্ডার। 55 রান নিয়ে ক্রিজে আছেন রুয়ান ডি সোয়ার্ড। কিউইদের হয়ে এদিন সর্বোচ্চ 3টি উইকেট নিয়েছেন রাচিন রবীন্দ্র। একটি করে উইকেট পেয়েছেন ম্যাট হেনরি, উইলিয়াম উরবক ও নীল ওয়েগনার। Cut away, it's a good shot. They all run away for 4. Just a little bit. ফুটবল। ফেডারেশন কাপ ফুটবলে মোহামেডানকে 2-1 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা মোহামেডান। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মাঠে নামার আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা মোহামেডান ও আবাহনী। গ্রুপ সেরা হতে আবাহনীর দরকার ছিল ড্র। শুরুতেই এগিয়ে গিয়েও জয়ের আশাও জাগায় তারা। তবে মর্যাদার লড়াইয়ে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মোহামেডান। কর্নেলিয়াস স্টুয়ার্ট আবাহনীকে এগিয়ে নেওয়ার পর এমানুয়েল সান্ডের গোলে সমতায় ফিরে মোহামেডান। পরে জয়সূচক গোলটি করেন নাইজেরিয়ান মিডফিল্ডার এমানুয়েল সান্ডে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব শুরু হচ্ছে আজ। রাত 2টায় শেষ হলো প্রথম লেগে এফসি কোপেনহেগেনের বিপক্ষে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। একই সময় রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ লাইপজিগ। চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যেও দুর্দান্ত ছন্দের রয়েছে সিটিজেনরা। গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়েই এসেছেন নকআউটে। ডেনমার্কের ক্লাব কোপেনহেগেনের থেকে যে কোনো বিবেচনায় এগিয়ে রয়েছে ম্যাচ সিটি। তবে মাঠের খেলায় কোনো প্রতিপক্ষকে ছোট করে না দেখে নিজেদের স্বাভাবিক খেলাটাই লক্ষ্য গার্দিওলার শিষ্যদের। এদিকে শেষ হলো প্রথম লেগে জার্মান ক্লাব লাইপজিগের মাঠে খেলবে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল। রাজধানীর গুলশান মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে হয়ে গেল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। দিনভর প্রতিযোগিতায় অংশ নেন প্রতিষ্ঠানটির বালক শাখার প্রভাতী ও দিবা শিফটের শিক্ষার্থী সহ শিক্ষক অভিভাবকরা।
প্রধান অতিথি ছিলেন মানারা ট্রাস্টের চেয়ারম্যান ও সাবেক সচিব মোহাম্মদ ফজলুর রহমান। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন অধ্যক্ষ সহ অতিথিরা। এবার দীর্ঘতম সরস্বতী প্রতিমার খবর। কাল সরস্বতী পূজা। ফাল্গুনের প্রথম দিনে বাসন্তী আমেজে বরণ করা হবে বিদ্যার দেবী সরস্বতীকে। এবছর দেশের সর্বোচ্চ উচ্চতার প্রতিমা নির্মাণ করছে সান্তা মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি। ৪৫ ফুট উচ্চতার এই প্রতিমা করা হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে। আরও জানাচ্ছেন দীপু শিকদার। মাঘ মাসের শুক্লা পঞ্চমীর পুণ্যতিথিতে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতীকে আরাধনা করেন জ্ঞানের আশায়। তার এক হাতে বীণা, অন্য হাতে বই। সরস্বতী পূজা উপলক্ষে সান্তা মরিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি প্রাঙ্গণে দিনরাত চলছে প্রতিমা তৈরির কাজ। যুক্ত রয়েছেন নানা ধর্মের শিক্ষক আর শিক্ষার্থী। ধর্ম যার যার, উৎসব সবার, সেদিকে ভিত্তি করে হচ্ছে কি আমাদের এই যে নির্মাণ শৈলীর কাজ চলতেছে। এই প্রথমবারই আমাদের চারুকলা ডিপার্টমেন্ট থেকে আমরা এরকম ভাবে কাজ করতেছি, তো এটা আমাদের কাছে খুবই আনন্দ। আমরা আসলে এরকম একটা পরিবেশে কাজ করতে পেরে আমরা সবাই অনেক বেশি আনন্দিত। আশা করছি বর্ণময় এই বৈচিত্র্যতা আমাদের দেশেরই অংশ, সংস্কৃতির অংশ। ভাস্কর মাহমুদুল হাসান সোহাগ জানান, দেশীয় মিশ্র মাধ্যমে ৪৫ ফিট উচ্চতার প্রতিমার ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে, যা এবছরের সর্বোচ্চ উচ্চতার প্রতিমা। এবারে যে কাজটি করছি ত্রিমাত্রিক গড়নে এবং দেশীয় মিশ্র মাধ্যমে আমরা সকল ধর্মের ছেলে মেয়েরা মিলে এই কাজটা করছি। শিক্ষকরা বলছেন, অসাম্প্রদায়িক চিন্তার এক সেতুবন্ধন তৈরি হয়েছে এই আয়োজনের মধ্য দিয়ে। আমি গত বছর থেকে প্ল্যান করেছি যে এবার সরস্বতীটা প্রতিমাটা আমি অনেক বড় করে করব। অসাম্প্রদায়িক চেতনা, সেই চেতনার বহিঃপ্রকাশ কিন্তু ওদের মধ্যে পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু সবসময় বলে আসছি যে সংস্কৃতির চর্চার দরকার। মনে কলুষতা দূর করে জ্ঞানের আলোয় আলোকিত হোক বিশ্ব, এমনটাই চাওয়া ভক্তদের। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করব সন্ধ্যা ৭টার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নাফ সীমান্তে তীব্র গোলাগুলি, এপারে আতঙ্ক, ২-১ দিনের মধ্যেই বর্মী জওয়ানদের প্রত্যার্পণ। কালক্ষেপণ নয়, স্বল্প ব্যয়ের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর, উৎপাদন বাড়ানোর তাগিদ। বড় দল না এলে নির্বাচন অশুদ্ধ হয়ে যায় না, বললেন সিইসি। স্থানীয় সরকারের দলমত নির্বিশেষে অংশ নেওয়ার আহ্বান। জাপানি ৩ শিশুকে বাবা মায়ের মধ্যে ভাগ করে দিলেন হাইকোর্ট, রায়ে সংক্ষুব্ধ দুপক্ষই। বেড়েছে অগ্নিকাণ্ডের ঘটনা, ঝুঁকিতে ২,০০০-এরও বেশি প্রতিষ্ঠান, নিরাপত্তা জোরদারের নীতি সহায়তা চান ব্যবসায়ীরা। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকও লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। আমাদের পরবর্তী সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।